সরুন তো, কাজ করতে দিন। আর আপনি এখনো গোসল করেননি? এইভাবে সারা বাড়ি ঘুরঘুর করছেন, সরুন এখান থেকে। আরে আরে বউ, রাখছো কেন? আমি তো ভেবেছিলাম তোমাকে একটু আদর করব, তারপর গোসল করে অফিসে যাব। আর তুমি এখানে দুধ পোড়াচ্ছ। ছ্যা বউ। হায়াত রেগে লাল হয়ে গেল। মিসেস অরোরা পাশেই গরুর মাংস চুলায় চাপিয়ে দিয়েছেন। গরম খুন্তিটা হাতে নিয়ে আদিবের দিকে রাগী দৃষ্টিতে তাকালো হায়াত। বাজে বকবকানি বন্ধ করে রুমে যান, গোসল করে রেডি হয়ে আর নিচে নামবেন। বলল। আদিব বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল, দিবানা তো করতে, দিবানা তো ধরতে, বলো দিবানা। না, সরুন, গরম খুন্তির বাড়ি, না হলে একটাও নিচে পড়বে না। আদিব দৌড়ে দরজার কাছে গিয়ে টেডি স্মাইল নিয়ে বলল, ওই যান, এইটুকু করব, প্লিজ আসো। এতক্ষণ ঠিক থাকলেও এখন দেখো বাঘ জেগে গিয়েছে, তোমাকে একটু খাবো প্লিজ। আদির বাচ্চা। এই বলে হায়াত তেড়ে গেল আদিবের দিকে। হায়াতের এক হাতে খুন্তি, অন্য হাত দিয়ে ওড়নাটা আধ ঘোমটা দিয়ে ধরে রেখেছে। রাগের শরীর জুড়ে যেন আগুন ঝরছে। আদিব আল্লাহ গো। বলে দৌড় দিয়ে ড্রয়িং রুমে গেল। ড্রয়িং রুমে সকলে বসে চা খাচ্ছিল। আদিবকে এভাবে দৌড়ে আসতে দেখে সকলে চিন্তিত হয়ে গেল। মিস্টার রাকিব চৌধুরী বললেন, বাজান কি হয়েছে? হায়াত ঠিক আছে তো? এইভাবে দূরিয়ে আসলে যে? আদিব হাঁপাতে হাঁপাতে বলল। না আব্বু, হায়াত ঠিক নেই। মিসেস অরোরা চিন্তিত গলায় বললেন, কি হয়েছে আমার মেয়ের? চুপ থাকো না, বলো আদিব। এমন সময় হায়াত আসলো। রাগে ফুসফুস করে বলল, কি হবে আমার? কি হওয়ার বাকি রাখেন উনি? আমি রান্না করছি, উনি আমাকে গিয়ে বিরক্ত করছে। নেহা ঠোঁট চেপে হেসে বলল, হায়াত, তোমাকে দেখে প্রথম দিন জানো খুব হিংসা হচ্ছিল। এত কিউট তুমি, উফ, সত্যি তুমি আদিবের জন্য পারফেক্ট। আর আজ আজ এমন লুকে হেব্বি লাগছে তোমাকে। 5 ফিটের পিচ্ছি হায়াতি আমাদের। নেহা আপু, আমার রাগ উঠেছে, আর তুমি এসব বলছো এখন? আদনান হো হো করে হেসে বলল, হায়াত ছোট্ট পুতুল সোনা, রাগ করে না। বনু, তোমাকে আমার বোনের জায়গা দিয়ে ফেলেছি দেখো। আমার আর তোমার নামটাও সেম, আমরা ভাই বোন, বুঝেছো? মিসেস অরোরা চিন্তিত গলায় বললেন, আম্মু, তুমি তো শুধু আদিবের কারণে রেগে নেই, আর কি হয়েছে আমাকে বলো। আম্মু, চুলায় দুধ ছিল, সব পুড়ে গিয়েছে, আর সেখানে গিয়ে উনি তামাশা করছে। চলো আম্মু, কত দুধ নেই নিয়ে মন খারাপ করতে হয় না। চলো, আর বাকি রান্নাও করে ফেলবো। নেহাও একগাল হেসে বলল। হ্যাঁ হায়াত পাখি, চলো, তোমাকে হেল্প করছি। হায়াত আর মিসেস অরোরাও মাথা নেড়ে সম্মতি জানালো। এমন সময় আদিব চেঁচিয়ে উঠল, বাবা, আমি কিন্তু খুব রাগ করেছি। কেন বাজান, কি হয়েছে? হায়াতকে হয় রুমে পাঠাও, না হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। হায়াতও কম কিসে রেগে কোমরে হাত দিয়ে বলল, আম্মু, ওনাকে বলে দিন আমি এখন কাজ করব, ওনার সাথে ওসব লালা লালা করতে পারবো না। মিসেস অরোরা চিন্তিত প্রকুচকে বললেন, ললা কি আম্মু? উফ আম্মু, এত কিছু জানতে হবে না, আপনি শুধু ওনাকে বলে দিন আমি এখন অযথা রুমে যাব না। নেহা কিছু একটা চিন্তা করলো। মিনিট দুয়েক পর বুঝতে পারলো হায়াত আর আদিবের আসল ব্যাপারটা। একটু মুচকি হেসে বলল, হায়াত, আদিবের কিন্তু খুব রাগ, যাও আপনি রুমে যাও। সহসাই সকলেই নেহার কথায় সম্মতি জানালো। কিন্তু হায়াতের রাগ যেন সপ্তম আকাশ অব্দি পৌঁছে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, না, আমি কাজ করব, আমার সংসার এটা, আমি কাজ করব, আম্মুর কাছ থেকে শিখবো কাজ। নেহা ইশারায় সবাইকে কিছু বলতে না করলো, আর সকলে চুপও হয়ে গেল। আদিব রাগে লাল টুকটুকে হয়ে গেল। মুখে চ-মূলক শব্দ করে বলল, যাবে কি না? না, যাব না, আমি কাজ করব, একটু পর মেহমান আসবে। ওকে ফাইন, না আসো আমিও গেলাম। তো যান না, না করেছে কে? লাস্টবার বলছি, যাবে? না নানু, যাব। হায়াতের বলাও শেষ, আর আদিব ঠিক সেই মুহূর্তেই হন হনিয়ে সিঁড়ি দিয়ে ওপরে চলে গেল। হায়াত ও আনমনে কিচেন রুমে চলে গেল। সকলে একটু চিন্তিত হয়ে পড়ল ওদের নিয়ে। রান্নাঘরের ভেতর তখন এক আলাদা রকমের প্রাণ চাঞ্চল্য। মিসেস অরোরা সবজি কাটছিলেন, হায়াত মশলা বাটছিল, আর স্নেহা
মাঝে মাঝে ডিম ফাটাতে গিয়ে ছিটিয়ে ফেলছিল চারপাশে। সবাই মিলে হাসাহাসি ঠাট্টা তামাশার এক দারুণ পরিবেশ। নেহা হেসে বলল, ডিম আমি যে ডিম ফাটাতে গেলে দুর্ঘটনা ঘটে, পরে আমাকে দোষ দিও না। মিসেস অরোরা মজা করে বললেন, তুমি যদি রান্না করতে আর শিখতে, আদনান হয়তো এতদিনে বিয়ে করে ফেলতো। এই কথা শুনে হায়াত আর নেহা হেসে লুটোপুটি। হায়াত পেঁয়াজ কাজু বাদাম বাটতে বাটতে বলল, আম্মু তাহলে এখন থেকে আপুর হাতে শুধু ডিম আর আলু সেই দিয়েই শিখুক। মিসেস অরোরা হালকা চোখ রাঙিয়ে বললেন, তোমরা দুজন একসাথে হলে তো রান্নাঘর নয়, শেখা যেন নাটক মঞ্চ। হাসি ঠাট্টার মাঝে হঠাৎ মিসেস অরোরা একটু গম্ভীর হয়ে গেলেন। হাতের কাজ থামিয়ে রান্নাঘরে খোলা জানালার দিকে তাকিয়ে যেন কিছু ভাবলেন। তারপর হায়াতের দিকে ফিরে মৃদু গলায় বললেন, হায়াত মা, ফোনে তোমার আব্বুর নাম্বারটা একটু এনে দাও তো। বিয়ের পর 2 মাস হয়ে গেল, এখনো তোমার বাবা মা একবারও আসেনি। আজই বলবো যেন দুপুরে চলে আসে, আর তোমার চাচা চাচিকেও নিয়ে আসে। হায়াতের মুখের হাসিটা মুহূর্তেই নরম হয়ে গেল। সে মাথা নিচু করে বলল। জি আম্মু দিচ্ছি। নেহা পাশে দাঁড়িয়ে হঠাৎ চুপ মেরে গেল, যেন কথার ভেতর কিছু বোঝার চেষ্টা করছে। হায়াত ফোনটা হাতে নিয়ে নম্বর খুঁজতে খুঁজতে বলল, আপু অনেক ব্যস্ত থাকেন, আম্মু তো একাই বাড়িতে থাকেন, ওনাদের ইচ্ছে ছিল আসবেন, আমি বলিনি কিছু। মিসেস অরোরা হায়াতের মাথায় হাত রেখে নরম সুরে বললেন, মা, তুমি এখন আমাদের ঘরের মেয়ে, কিন্তু তোমার বাবা মা আমাদের আত্মীয়। একবার আসা যাওয়া হওয়া দরকার। কিছু আনুষ্ঠানিকতা থাকে, কিছু সম্পর্কের মায়া তৈরি হয়। এবার আমিও নিজে কথা বলবো। হায়াত মাথা নিচু করে নম্বরটা দিয়ে দিল। চোখে একটু পানি জমে উঠল, কিন্তু ঠোঁটে তখনও একটুখানি শান্তির হাসি। দুপুর 12টা, সকালের সব কাজ শেষ হয়ে গেছে। রান্নাঘরে তখন শুধু স্নিগ্ধ তৃপ্তির একটা বাতাস। খাবার রেঁধে ফেলা হয়েছে, টেবিল গোছানো, চারপাশ পরিষ্কার, সবকিছু যেন নিখুঁত। মিসেস অরোরা চেয়ারে বসে 1 কাপ চা হাতে নিয়ে একগাল হাসি দিয়ে তাকালেন হায়াত আর নেহার দিকে। তারপর কোমল অথচ নির্দেশনামূলক স্বরে বললেন, হায়াত, লাল টুকটুকে জামদানি পরবে, যেন একদম বউ বউ লাগে তোমাকে। আর হালকা গা ভর্তি গহনা, এত বেশি না, একটু, শুধু যতটুকু পরলে তোমাকে অপূর্ব দেখায়। তারপর তিনি নেহার দিকে তাকিয়ে একটু চোখ কুঁচকে মজা করে বললেন, আর তুমি মিস মডার্ন, আজ আর কোনো ওয়েস্টার্ন না পরে সালোয়ার কামিজ পরবে, ঠিক আছে? আমাদের বাঙালি ঘরের মেয়ে হিসেবে মানায় না নাকি তোমায়? নেহা একগাল হেসে মাথা নেড়ে বলল, ঠিক আছে আন্টি, আজ আমি পুরো দেশি সাজে থাকবো। হায়াত নরম গলায় সম্মতি জানিয়ে বলল, আম্মু আপনার পছন্দটাই আমার জন্য সবচেয়ে সুন্দর, আপনি একটু সাহায্য করলেই পড়তে পারবো। তিনজনের মাঝে তখন এক অদ্ভুত স্নেহ, হাসি আর ভালোবাসার মধুর সমঝোতা। যেন মনের ভেতরেও সাজ সাজ রব। কিছু একটা ঘটতে চলেছে, যার জন্যে দিনটা আলাদা করে সুন্দর করে তুলতে হবে। হায়াত ধীর পায়ে রুমে ঢুকলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে চোখ পড়ল ডিভানে বসে থাকা আদিবের দিকে। সে এক হাতে ল্যাপটপটা হাঁটুর ওপর রেখে গভীর মনোযোগে কোনো মুভি দেখছে। চোখে কানে যেন বাইরে কিছুই ঢুকছে না। হায়াত একটু অবাক হয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, আপনি গোসল করবেন না? চলুন একসাথে করি। কোনো সাড়া নেই। আদিব চোখ সরালো না স্ক্রিন থেকে। হায়াত একটু দাঁড়িয়ে রইল, ভাবলো আদিব হয়তো শুনেছে কিন্তু পাত্তা দিচ্ছে না, অথবা হয়তো মনই নেই তার কথায়। আর একবার ডাকলো, শুনছেন, গোসল করেছেন? হায়াত এবার নাক কুঁচকে হালকা বিরক্তি নিয়ে পেছন ঘুরে আলমারির দিকে এগিয়ে গেল। ভেতর থেকে ধীরে ব্লাউজ আর লাল পেটিকোট বের করলো। চোখে এক ধরনের নীরব অভিমান। আলমারির দরজাটা আলতোভাবে বন্ধ করে সোজা চলে গেল বাথরুমে, কোনো শব্দ না করেই, যেন নিজের মতোই সাজবে, নিজের মতোই গোসল করবে।
আজ আর আদিবকে ডাকবে না। হায়াত যখন বাথরুমে ঢুকে দরজা বন্ধ করলো, একটা চাপা নিস্তব্ধতা ঘরের ভেতর ছড়িয়ে পড়লো। ল্যাপটপে মুভিটা চলছিল ঠিকই, কিন্তু আদিবের মন সেখান থেকে অনেক দূরে। সেই স্ক্রিন থেকে চোখ সরিয়ে এক মুহূর্ত চুপচাপ ডিভানের পেছনে হেলান দিয়ে বসে পড়ল। ভেতরে ভেতরে একটা ভারী কিছু গুমড়ে উঠছিল। মনে মনে ফিসফিস করে নিজের সাথেই কথোপকথন শুরু করলো। আমার কোনো রাগ নেই, তাই আমার কথারও দাম নেই, তাই না? একটু ডাক দিলাম, কি এমন চাইলাম ওর কাছে? বললাম আদর করব, তাতেও কিছু আসে যায় না। থাকুক সে তার সংসার নিয়ে, রান্না, জামা কাপড়, আন্টি, নেহা এসব নিয়ে। আমি আর তোমাকে আদর করব না। মনে রেখো হায়াতি, আমি কি ভাবি, কি চাই, সেটা যেন কেউ জানতেই চায় না। ঠিক আছে, আমি ভাববো না আর কিছু। আমি সিঙ্গেল, শেষ। তার চোখে তখন কোনো জল ছিল না, কিন্তু মনটা অদ্ভুত এক শূন্যতায় ভরে উঠছিল। বাইরে থেকে আদিবকে যতটাই স্বাভাবিক লাগছিল, ভেতরে সে ঠিক ততটাই এলোমেলো। আর বাথরুমের দরজার ওপারে হায়াত জানতো না তার নামূলক সকালের বলাটাই আদিবের বুকের একদম মাঝখানে গিয়ে জমে উঠেছে। আদিব ডিভান থেকে উঠে হনহনিয়ে রুম থেকে বের হয়ে গেল। হায়াত বাথরুম থেকে ধীরে পা ফেলেই বের হলো। শরীর জুড়ে তখনও ভেজা ভেজা স্নিগ্ধতা, সদ্য গোসল করা এক ধরনের নির্মল সৌন্দর্য। পরনে শুধু লাল পেটিকোট আর মিলিয়ে পরা ব্লাউজ। সাজতে এখনো বাকি, চুল টাওয়ালে পেঁচানো, কিন্তু কিছু কিছু ভেজা চুল গাল বেয়ে গলা ছুঁয়ে নেমে গেছে বুকে। তার ফর্সা পেটের একপাশে বড় একটি কালো তিল একদম স্পষ্ট, যা নিজের অজান্তেই নজর কাড়ে। বাথরুমের স্নানাঘর থেকে বের হয়ে হায়াত আয়নার সামনে দাঁড়াতেই গলার ভেজা পানি ফোঁটা ফোঁটা করে বুকে গড়িয়ে পড়ছে। ঠিক এমন সময় হঠাৎ করেই দরজা খুলে রুমে ঢুকলো আদিব। সে জানতো না হায়াত বেরিয়েছে, শুধু বাইকের চাবি নিতে এসেছিল। তাড়াহুড়োয় দৃষ্টি আগে পড়ে গেল হায়াতের ওপর। এক মুহূর্তের জন্যে যেন সময় থেমে গেল দুজনের চোখাচোখি। হায়াত চমকে একটু পেছন ফিরে গেল। হাত দিয়ে পেটিকোট সামলাতে চাইলেও পরিণত নারীর স্বাভাবিক ছন্দে তার শরীর তখনও ভিজিয়ে ধরা সুন্দর। আদিব দাঁড়িয়ে গেল দরজার কাছে। চাবির কথা তার মনেই থাকলো না। চোখ কাঁপলো, গলার কাছে একটা শব্দ আটকে গেল। হায়াত কাঁপা গলায় বলল, আপনি বাইরে যাচ্ছেন? আদিব দরজার দিকে পা বাড়িয়েই আবার থেমে গেল। চোখের কোণটা কিছুটা লাল, ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরা। চোখে এক ধরনের জ্বালা, যেটা অভিমান আর রাগ একসাথে মিশে তৈরি করে। সে ঘাড় না ঘুরিয়েই ঠান্ডার রাগী স্বরে বলল, বাইকের চাবিটা দাও। হায়াত একটু থমকে গেল, হাতের কাপড়টা বুকের ওপর একটু টেনে নিল। তারপর ধীরে ধীরে টেবিলের দিকে এগিয়ে গিয়ে চাবিটা তুলে নিল। নরম গলায় বলল, এই নিন। চোখে চোখ পড়তেই হায়াত দেখলো আদিবের দৃষ্টি এখনো কঠিন, ঠান্ডার রাগে জমে থাকা। আদিব চাবিটা নিয়ে কোনো শব্দ না করেই ঘুরে দাঁড়ালো, কিন্তু দরজার কাছাকাছি গিয়েও যেন কিছু একটা বলবে কিনা সেই দ্বিধা করলো। তারপর আবার মুখ শক্ত করে বেরিয়ে গেল, চুপচাপ নিজের অভিমান আর অপূর্ণ কথাগুলো বুকে চেপে। পেছনে দাঁড়িয়ে থাকা হায়াত শুধু তাকিয়ে রইল দরজার দিকে। তার বুকের গভীরে তখন এক অজানা টান ধরে বসে আছে, যেন কিছুই ঠিক নেই, অথচ সে কিছু বলতেও পারছে না। দুপুর 1টা, ঘর জুড়ে তখন একরকম নরম আলো, জানালা দিয়ে ঢুকছে হালকা রোদ। হায়াত আয়নার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। তার পেছনে মিসেস অরোরা ব্যস্ত হয়ে তাকে সাজিয়ে দিচ্ছেন নিজ হাতে, নিজের মনের মতো করে। শুরুতে লাল টুকটুকে জামদানিটা খুব যত্ন করে হায়াতকে পরিয়ে দিলেন। আঁচলটা একপাশে ঠিক করে পিন দিয়ে সাজিয়ে দিয়ে বললেন, এই শাড়িটা আমি নিজেই তুলে রেখেছিলাম নিজের ছেলের বউয়ের জন্য, আজ পরালাম। তারপর কানের কাছে একজোড়া ভারী সোনার ঝুমকা তুলে এনে হায়াতের কানে পরিয়ে দিলেন। চুড়ির বাক্স খুলে মোটা সোনার ছুরি পরিয়ে দিতে দিতে বললেন, আজ তোমাকে দেখতে যেন একদম চৌধুরী বাড়ির আদরে বউ লাগে। এমনই হোক তোমার জায়গাটা এই বাড়িতে আর আদিবের হৃদয়ে। হায়াত চুপচাপ শুনছিল, চোখে একটু কৃতজ্ঞতা, একটু আবেগ। চুলগুলো আলতো করে আছড়ে মিসেস অরোরা নিজেই খোপা করে দিলেন, একদম নিখুঁত সুন্দরভাবে। হায়াত আয়নায় তাকিয়ে নিজেকেই যেন চিনতে পারছিল না।
একসময় যে মেয়ে লাজুক আর চুপচাপ ছিল, আজ সে নিজের মধ্যেই এক নতুন প্রকাশ দেখছে, ভালোবাসার ঘর নির্মাণের, নিজের হয়ে ওঠার। মিসেস অরোরা একটু পেছনে সরে দাঁড়িয়ে তাকিয়ে থাকলেন হায়াতের দিকে, তারপর চোখ ভরে এক মমতা ভরা হাসি দিয়ে বললেন, দেখেছো হায়াত, আজ তোমাকে ঠিক আমার মেয়ের মতো লাগছে। নয় নয়, তার চেয়েও বেশি। আর আয়নার সামনে দাঁড়িয়ে থাকা হায়াত তখন সত্যিই ছিল চৌধুরী বাড়ির গর্ব, আলো আর মৃদু হাসি মাখা হৃদয়ের বউ। ঠিক তখনই দরজার কাছে হালকা শব্দ হলো। দুজনেই ঘুরে তাকাতেই দেখলো নেহা রুমে ঢুকছে। তার পরনে এক ঝকঝকে জমকালো পাকিস্তানি জামা, মাথায় হালকা একটা ঘোমটা যেটা আধো মুখ ঢেকে রেখেছে, আর চোখে একরকম সরল অথচ আত্মবিশ্বাসী হাসি। সে ধীরে পা ফেলে রুমে ঢুকলো, যেন একদম নাটকীয় সৌন্দর্যে ভরে গেছে পুরো পরিবেশ। হায়াত আর মিসেস অরোরা দুজনেই অবাক হয়ে তাকিয়ে রইলেন। হঠাৎ একসাথে বলে উঠলেন, মাশাআল্লাহ। নেহা লাজুকভাবে একগাল হেসে হায়াতের পাশে গিয়ে দাঁড়ালো। তারপর মুখটা এগিয়ে এনে হালকা করে হায়াতের গালে একটা চুমু দিয়ে বলল, আল্লাহ, তুমি তো আজ সত্যি বউদের মতো লাগছো। হায়াত একটু হেসে চোখ নামিয়ে নিল, বলল, আর তুমিও আপু একদম আমাদের দেশের মেয়ে লাগছো। আর মিসেস অরোরা দুই মেয়ের দিকে তাকিয়ে বুক ভরে প্রশান্তি পেলেন, যেন এই মুহূর্তটাই ছিল তার স্বপ্নের চিত্র। দুই মেয়ের সাজসজ্জা, মায়া, মমতা আর পারিবারিক বন্ধনের এক উষ্ণ নিখুঁত ছবি। ড্রয়িং রুমে নেহা তখনও ফোন স্ক্রল করছে। চারপাশে টুকটাক সাজানো শেষ, অতিথি আসার অপেক্ষায় বাড়ির পরিবেশ একরকম চাপা উত্তেজনা। ঠিক তখনই দরজা দিয়ে ধীরে ভেতরে ঢুকলেন এক বোরখা পরিহিত মহিলা ও এক মাঝবয়সী পুরুষ, সঙ্গে একটু লাজুক চোখে তাকানো এক কিশোর। নেহা ভ্রুকুঁচকে উঠে দাঁড়ালেন। ভদ্র মহিলাকে দেখে একটু দ্বিধা নিয়ে বলল, জি, কাকে চান আন্টি? খালামণিকে? মহিলাটি একটু কাছে এসে স্নিগ্ধ হাসি দিয়ে বললেন, তুমি নেহা তাই না আম্মু? আমি আফরার মা। আমার আফরা কোথায়? নেহা মুহূর্তেই থমকে গেল। আফরা? সে তো কাউকে এই নামে চেনে না। তার চোখে মুখে স্পষ্ট। মিসেস আলিয়া নরম করে হেসে বললেন, ও, তুমি তো জানো না, আমার মেয়ের আরেক নাম আফরা শিকদার, এই বাড়ির বউ, আদিবের বউ। আমার হায়াত। হায়াত কই? নেহার সঙ্গে সঙ্গে মুখে হাত দিয়ে জিহ্বাতে হালকা কামড় দিয়ে বলল, আহ, আমি তো জানতামই না আন্টি। হায়াতের আর এক নাম আরফা। আসুন আসুন আন্টি, আঙ্কেল বসুন, আমি এখানেই ওকে নিয়ে আসছি। সে দ্রুত ঘুরে দাঁড়িয়ে ভেতরের দিকে যেতে যেতে মনে মনে বলছিল, আফরা, হায়াতের আসল নাম এটা নাকি? আহ, কত কিছুই জানি না। আর বসার ঘরে তখন হায়াতের মা বাবা আর ছোট ভাবি আর ছোট ভাই রাব্বি বসে আছেন। চোখে সেই চেনা মুখ দেখার অধীর অপেক্ষা, আর মনের ভেতর কেবল ভালোবাসা মাখানো স্মৃতি। সিঁড়ির ধাপ ধাপ নিচে পা ফেলে ধীরে নামছিল হায়াত। পাশে মিসেস অরোরা আর নেহা, দুইজনই একরকম গর্ব আর ভালোবাসায় ভরে তাকিয়েছিলেন ওর দিকে। হায়াতের পরনে লাল জামদানি শাড়ি, খোপা করা চুল, কানে ঝুমকা, হাতে সোনার চুড়ি। আজ সে যেন সত্যিই চৌধুরী বাড়ির বউ। হায়াত শাড়ির কুচিটা অতি সাবধানে দুই আঙ্গুলে ধরে নিচে নামছিল। চোখে একরকম জলের রেখা, ঠোঁটে থমকে থাকা আবেগ। ড্রয়িং রুমে ঢুকেই চোখে পড়ল বাবা বসে আছেন, একটুখানি চিন্তিত ভঙ্গিতে, পাশে মা আর রাব্বি। হায়াত এক মুহূর্ত থেমে গেল, তারপর কুচিটা তুলে আরো এগিয়ে গিয়ে সোজা বাবার সামনে গিয়ে দাঁড়ালো। এরপর এক ঝটকায় কেঁদে ওঠার আগে পরের সেই সংবরণ করা আবেগ নিয়ে বাবার গলায় ঝাঁপিয়ে পড়ল। আব্বু। আব্দুল শিকদার প্রথমে থমকে গেলেন, তারপর হায়াতকে শক্ত করে জড়িয়ে ধরলেন। একটা হাত মেয়ের পিঠে, আর এক হাতে চোখের কোণটা চুপচাপ মুছলেন। আমার মাইয়া, আমার আফরা, তুই তো আসলেই বাড়ির বউ হয়ে গেছস। পাশে দাঁড়িয়ে থাকা মিসেস অরোরা আবেগ চেপে মুখে হাসি ধরে রাখলেন, আর নেহা চোখ নামিয়ে মুখে এক প্রশান্তির ছায়া রেখে বলল, মাশাআল্লাহ। রাব্বি শুধু তাকিয়ে রইল। তার আপু এখন শুধু তার আপু না, একটা ঘরের দায়িত্বশীল পরিপূর্ণ রূপ পাওয়া মানুষ। হায়াত বাবাকে জড়িয়ে ধরে যখন একটু আলগা হলো, তখনও চোখে ছিল জল ছোঁয়া আবেগ, আর মুখে এক অপূর্ব শান্তির হাসি। সে একগাল হেসে সোজা এগিয়ে গেল মায়ের দিকে। মিসেস আলিয়া হাত বাড়িয়ে দিলেন, আর হায়াত তার বুকের ভেতর মুখ লুকিয়ে জড়িয়ে ধরল। মা মেয়ের এই মুহূর্তটা যেন সময়কে থামিয়ে দিল। মিসেস আলিয়া চুলে হাত বুলিয়ে বললেন, আমার আফরা, আমার মেয়েটা কত বড় হয়ে গেছে,
একেবারে ঘরের বউ হয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে। হায়াত চোখ বন্ধ করে বলল, আমি ভালো আছি আম্মু, কিন্তু তোমাকে না দেখে মনটা একদম খালি খালি লাগতো। তারপর মার আঁচল থেকে মাথা তুলে সোজা গেল ছোট ভাই রাব্বির দিকে। রাব্বি খানিকটা লজ্জায় ছিল, আবার আবেগেও চোখ দুটো একটু চিকচিক করছিল। হায়াত কাছে গিয়ে হেসে বলল, এই যে রাব্বি শিকদার, আমার জন্য কিছু আনোনি? রাব্বি মুখ নামিয়ে হালকা হাসলো, তারপর পকেট থেকে এক ছোট্ট চকলেট বের করে বলল। এই নাও, আপাতত তোমার জন্য চকলেট এনেছি, তুমি খুশি তো? হায়াত হেসে হাত বাড়িয়ে চকলেটটা নিল আর রাব্বির মাথায় চুমু দিয়ে বলল। অনেক খুশি আমার জান। হায়াত আর রাব্বি তখনও কথাই ব্যস্ত। হায়াত রাব্বির গালে হালকা টোকা দিয়ে বলছে, তুই না এখনো আগের মতোই, শুধু একটু লম্বা হয়েছিস। রাব্বি মুচকে হেসে উত্তর দিচ্ছিল, আপাই তুমি তো এখনো পিচি রয়ে গেলে। এত সুন্দর বাড়ির বউ, তোমাকে দেখলে কেউ বলবে না চকলেট খাও? দুজনের এই খুনসুটি ভরা মুহূর্তে হঠাৎ ড্রয়িং রুমের দরজার কাছে ভেসে এলো এক চেনা নরম অথচ দুষ্ট সুরে ভরা কণ্ঠস্বর। ভেরি ব্যাড শালাবাবু। সবার চোখে একসাথে ঘুরে গেল দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে আছে আদিব, পরনে হালকা পাঞ্জাবি, চুলটা হালকা এলোমেলো, চোখে মুখে চেনা স্নেহ আর ঠোঁটে একরকম মজা মাখা অভিযোগ। শুধু তোমার আপায়ের জন্য আনলে, আর আমি আমার কথা বুঝি একটু মনে পড়ে না? রাব্বি প্রথমে একটু থমকে গেল, তারপর মাথা চুলকে হালকা হেসে বলল, আরে ভাইয়া, আপনি যে আপায়ের মতো চকলেট খান এটা তো আমি জানতামই না। তাদের কথোপকথনের বেশ যেন হঠাৎ ছিন্ন হয়ে গেল। আদিব সম্মানপূর্বক শ্বশুর শাশুড়িকে সালাম জানিয়ে হাসি মুখে কিছু সৌজন্যমূলক কথা বলল। আব্দুল শিকদার মাথা নেড়ে প্রশ্রয় দিলেন আর মিসেস আলিয়া হালকা হেসে বললেন, ভালো জামাই পেয়েছো, আলহামদুলিল্লাহ। হঠাৎই হায়াত নরম স্বরে আদিবকে লক্ষ্য করে বলল, আপনি গোসল করে আসুন, আমি আপনার অফ হোয়াইট পাঞ্জাবি বের করে দিচ্ছি। কথাটা শেষ হতেই আদিবের চোখ একবার ছলকে উঠল রাগে। ঠোঁট শক্ত করে চেপে কোনো উত্তর না দিয়ে অগ্নি দৃষ্টিতে হায়াতের দিকে তাকালো। মুহূর্তটা যেন জমে গেল। তারপর সিঁড়ির দিকে পা বাড়ালো, চুপচাপ নিঃশব্দে, যেন কোনো অভিযোগ বুকের ভেতর পুড়ে চলেছে। হায়াত হঠাৎ থমকে গেলেও নিজের অজান্তেই আদিবের পিছনে পিছনে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। তার চোখে অপরাধ বোধ, কণ্ঠে নীরব অনুশোচনা। এই নিঃশব্দ দূরত্বটা হয়তো দুজনেই অনুভব করছে, কিন্তু মুখে কেউ কিছু বলছে না। একটা মৌন যুদ্ধের মধ্য দিয়ে তারা আবার নিজেদের মতো করে একে অপরকে বোঝার পথে এগিয়ে চলেছে। রুমে ঢুকেই আদিব সজোরে রিভানের একপাশে লাথি মারল। কাঠের শব্দে রুম কেঁপে উঠল যেন। হায়াত চমকে উঠে দাঁড়ালো, চোখে ভয় আর অজানা আশঙ্কা। আদিব উত্তপ্ত চোখে হায়াতের দিকে তাকিয়ে গর্জে উঠে হায়াতের গলা চেপে ধরে বলল, কি সমস্যা? পেছন পেছন ঘুরছিস কেন বাল? লালা লাগছে লাগছে, আমি তো পাঞ্জাবি দিতে এসেছিলাম। চুপ, বেরিয়ে যা রুম থেকে, যা তোর সংসার সামলা। আদিবের রাগ যেন আর ধরে রাখা গেল না। হঠাৎই এসে হায়াতকে ধাক্কা দিল, হালকা নয়, এমন ধাক্কা যাতে শরীরটা কিছুটা পিছিয়ে যায়। হায়াত পড়ে না গেলেও নিজেকে সামলাতে গিয়ে এক হাত দেয় দেওয়ালে, অন্য হাতে আঁচলে চোখের পানি মুছে নেয়। তার চোখে হতাশা, দুঃখ আর অপমানের মিশ্র চেহারা। কিছু বলার মতো মুখ খোলে, কিন্তু কণ্ঠ আটকে যায়। কিছু না বলেই সে ধীরে ধীরে রুমের দরজা খুলে বেরিয়ে গেল। শাড়ির কুচি টানতে টানতে মাথা নিচু, চোখে অঝোর অশ্রু। রুমে রয়ে গেল শুধু এক চাপা নীরবতা আর এক অপরাধ বোধে ভরা গলিয়ে দেওয়ার রাগী মুখ আদিবের। নিচে নেমে আসতেই চারিদিকে এক উৎসবের আমেজ। মেহমানরা সবাই এসে গেছেন। বসার ঘর আলোকিত হয়ে উঠেছে মুখরতায়। নেহার দাদা দাদি একপাশে বসা, চোখে উজ্জ্বলতা, মুখে হাসি। পাশেই দাঁড়িয়ে নেহার চাচাতো ভাই আরিয়ান, পাঞ্জাবির উপর ওয়েস্ট কোট, গম্ভীর মুখে চারপাশ দেখছে। এমন সময় সিঁড়ি দিয়ে নামলো আদিব। সাদা অফ হোয়াইট পাঞ্জাবি, গা ছুঁয়ে থাকা সুগন্ধ চেহারায় এক অদ্ভুত দৃঢ়তা। তাকে দেখে মুহূর্তেই সবাই থমকে গেল। নেহার দাদি মুখে হাত দিয়ে বলে উঠলেন, মাশাআল্লাহ। আরিয়ান একপাশে দাঁড়িয়ে তাকিয়ে রইল কিছুটা বিস্ময়ে। পেছনে এসে দাঁড়ালো হায়াত, সাজে যেন রাজরানী। লাল জামদানিতে মুখটা ঝলমল করছে, মাথায় শাড়ির আঁচল, কানে ভারী ঝুমকা, মুখে লাজুক হাসি। সকল মেহমানের সামনে মাথা নিচু করে সালাম দিল। এই তো চৌধুরী পরিবারের মানানসই বউ। ইস, আমাদের আদিবের পছন্দ আছে বলতে হয়। হায়াত তো একদম
একেবারে ছবির মতো লাগছে। সবাই প্রশংসায় ভরে উঠল। আর মিসেস অরোরা একটু পেছনে দাঁড়িয়ে নিজের বৌমা আর ছেলেকে দেখে শুধু একগাল হাসলেন। এবার শুরু হোক নতুন গল্প। হায়াত আর চোখে তাকালো আদিবের দিকে। আদিব তখন আদনানের সাথে কথা বলছে। রাত 9:25 চারিদিকে ঝুম বৃষ্টি। সন্ধ্যায় সবাই ঠিক করলো এই মাসের 25 তারিখ থেকে নেহার আদনানের বিয়ের অনুষ্ঠান শুরু হবে। সকল মেহমান চলে গেলে মিসেস অরোরার সাথে সকল বাসন মাজা কাজকর্ম সব হাতে হাতে করেছে হায়াত আর নেহা। নেহা যেন একদিনেই বাড়ির সদস্য হয়ে গিয়েছে। এতগুলো বছর বিদেশে থেকেও খালামণিকে নিজের দ্বিতীয় মায়ের জায়গা দিয়ে ফেলেছে সে। নেহার মা অসুস্থ হলেই নেহাকে সামলাতে আমেরিকায় পাড়ি জমান মিসেস অরোরা। আর এখন নিজের মেয়ের জায়গা দিলেন, আবার এই বাড়িতেই আদনানকে কোম্পানিতে জবের ব্যবস্থা দিলেন, সাথে এক ছাদের নিচে থাকারও। এদিকে সারাদিন হায়াতের আদিবের কথা খেয়ালে না আসলেও এখন ভীষণ পুড়ছে মনটা। সেই সন্ধ্যায় গাড়ি নিয়ে বের হয়েছে আদিব, কিন্তু এখনো আসার নাম নেই। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে হায়াতের। সহসাই কাঁপা কাঁপা হাতে কল করলো আদিবকে। 2বার রিং হলো, কিন্তু আদিব হায়াতের ফোন রিসিভ করলো না। হায়াত দীর্ঘ নিঃশ্বাস ফুঁকে আর একবার কল করলো। আদিব এবার রিসিভ করলো। হায়াত কাঁপা গলায় বলল, আসসালামু আলাইকুম। কোথায় কোথায় আপ? ওপাশ থেকে গম্ভীর স্বর ভেসে আসলো। কেন, কি হবে আমাকে দিয়ে? না মানে বাইরে অনেক বৃষ্টি, সকলে টেনশন করছে। বাড়ি কখন আসবেন? কালকে। মানে? ঘুমিয়ে পড়ো, আমার সময় হলে আসবো আমি। হায়াত এবার ডুকরে কেঁদে উঠে বলল, এমন করছেন কেন? বাড়ি আসুন না প্লিজ, এত বৃষ্টি আমার খুব ভয় হয়। দেখছি। হায়াত ফ্লোরে বসে মুখ গুজে কান্না করতে লাগলো। রাত 10টা বেজে গেল। হায়াতের কান্নার পর যেটুকু হেঁচকি ছিল তাও কমে গেল। হায়াত উঠে বসলো। বাহিরের বৃষ্টি কিছুটা কমে গিয়েছে। আয়নার সামনে গিয়ে নিজেকে কিছুটা পরখ করলো। লাল শাড়ি হাতে, কানে গহনা, চোখ দুটো সামান্য ফুলে উঠেছে। দীর্ঘশ্বাস ফুঁকে দরজার দিকে তাকালো আর আঙ্গুলে চাবি ঘোরাতে ঘোরাতে রুমে প্রবেশ করলো আদিব। দুজনের মাঝে হালকা চোখাচোখি হলো। আদিব একবার ভালো করে পরখ করলো হায়াতকে। মনে মনে ভাবলো, আচ্ছা ওকে এমন দেখাচ্ছে কেন? বিকালেও তো কত উৎফুল্ল নিয়ে সকলের সাথে হাসি তামাশাতে মেতেছিল। আদিবের ভাবনার সুতো ছিঁড়ে হায়াত কাপা গলায় বলল, খাবেন না? চলুন, ডাইনিং হলে আম্মু সবকিছু বেড়ে রেখেছেন। না, খিদে নেই। হায়াত পেছন থেকে আদিবকে জড়িয়ে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, এমন করছেন কেন? আচ্ছা সরি সকালের জন্য, আমার যা সহ্য হচ্ছে না, প্লিজ। সরো, আমার রাগ নেই। হায়াত আঁচল মুখে চাপা দিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমি জানি সকালে আপনাকে ফিজিক্যাল। এই কথা শুনে আদিবের চোখে হঠাৎ আগুন জ্বলে উঠল। হায়াতকে কষিয়ে এক থাপ্পড় দিল আদিব। সে হঠাৎ সামনে এসে হায়াতের 2 কাঁধ ধরে হাঁপাতে হাঁপাতে বলল, তোর কি মনে হয় ভালোবাসা মানেই শুধু ওইসব? তার গলা ভাঙা, অভিমানে ভরা। পাগল, আমি রাগ করেছিলাম কারণ আমি একবার বললাম রুমে আসতে, তুই আসলি না। আমি ভেবেছিলাম তোর কাছে আমার কথার দাম নেই। হায়াত থমকে গেল। চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আদিব ধপ করে পাশের বিছানায় বসে পড়ল। ভালোবাসা যদি বুঝতেই না পারিস তবে ওইসব ছুঁয়ে থাকা দিয়ে কি হবে বাল? মাথা নিচু করে ফিসফিসিয়ে বলল। হায়াত ধীরে ধীরে কাছে গিয়ে তার পাশে বসলো। মাথা নিচু করে বলল, আমি বুঝিনি, আমি সত্যি বুঝিনি। আদিব হায়াতকে শক্ত করে জড়িয়ে ধরলো। হায়াত একটু অবাক হলেও ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। আদিব আদুরে গলায় বলল, যাও বউ, খাবার নিয়ে আসো, আজ তোমার হাতেই খাবো। হায়াত মাথা নিচু করে লাজুক ভঙ্গিতে বলল, আর রাগ করবেন না তো? আদিব হায়াতের কপালে একটা নরম চুমু দিয়ে বলল, পাখি, আর কখনো রাগ করবো না। এখন আসো, চুমু খাবো, তারপর ভাত। আদিব হায়াতের ওষ্ঠে নিজেকে মিশিয়ে দিল। সেই মুহূর্তেই যেন সময় থমকে গেল। আবেশে হায়াতের আঙ্গুল জড়িয়ে ধরল আদিবের চুলের মাঝে। নিঃশব্দে অনুভব করলো গভীর এক টান। অনেকক্ষণ নিঃশব্দে আবিষ্ট হয়ে থাকার পর আদিব আস্তে করে পিছু সরল। চোখে মায়া মাখিয়ে বলল, যাও পাখি, এবার খাবার নিয়ে আসো। হায়াত আস্তে আস্তে রুমের দরজার চৌকাঠ পেরিয়ে বেরোলো। চোখে ছিল মেঘলা ক্লান্তি, ঠোঁটে অনুচ্চারিত কিছু কথা। শাড়ির আঁচল হঠাৎ পায়ের নিচে এসে জড়িয়ে গেল। এক মুহূর্ত আর কিচ্ছু বোঝার আগেই সিঁড়ির ধাপে পা ফসকে গড়িয়ে পড়ল সে নিচে। আল্লাহ গো! আর্তনাদ করে উঠল হায়াত। কণ্ঠে ধ্বনিত হলো ভয় আর ব্যথার মিলন স্বর।
ধাপের পর ধাপ গড়িয়ে নিচে এসে থেমে গেল নিস্তেজ শরীরটি। নাক ও মুখ দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত, সিঁড়ির প্রতিটি ধাপে রক্তের ছিটে ছড়িয়ে পড়েছে, যেন সময় থেমে গেছে চারপাশে। এক মুহূর্ত নিস্তব্ধতা ভেঙে কান্না, চিৎকার আর পদচারণার শব্দে ভরে উঠল বাড়ির পরিবেশ। ঘরের মানুষজন ছুটে এলো, কেউ চিৎকার করছে, কেউ বা ক্রুদ্ধ। আদিব ছুটে এলো উন্মাদের মতো। হায়াতকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার বুকটা যেন ছিঁড়ে গেল, কণ্ঠ ফেটে চিৎকার করে উঠল। হায়াত, তীব্র যন্ত্রণায় মুখ বিকৃত করে হায়াত চোখ মেলে তাকাতে চাইল, কিন্তু ঘোলাটে দৃষ্টিতে শুধু আদিবের অস্থির মুখটাই স্পষ্ট দেখালো। তারপর নিস্তেজ হয়ে গেল শরীর। আদিব দুই হাতে হায়াতকে কোলের মধ্যে তুলে নিল, তার চোখ অশ্রু ভেজা, কণ্ঠ কাঁপছে বেদনায়। কি হলো জান? চোখ খুলো, কথা বলো না প্লিজ। হায়াত, একটা শব্দ বলো। তুমি তুমি না আমাকে খাইয়ে দিবে? ওঠো প্লিজ জান। কিন্তু হায়াত নিস্তব্ধ, ঠোঁট ফাঁকা, নিঃশ্বাস ক্ষীণ। পেছন থেকে মিস্টার চৌধুরীর কণ্ঠ বজ্রের মতো ভেসে এলো।